উচিত যে আমার হাতে ফিট করবে কিনা। মানে ভাইয়ের পাঞ্জায় ম্যাচ করে বোধহয় সন্দেশকে না যাওয়া যত পথ ভালো থেকো, গভীর এই ক্ষত ভালো থেকো, ভেঙে যাওয়া শপথ ভালো থেকো। কিন্তু আমার মনে হয় যে এই সময়ের একটা অন্যতম দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে আমরা সমস্ত ভাইয়েরা বা দাদারা তারা যেন সমস্ত বোনেদের এবং দিদিদের যথেষ্ট প্রোটেকশন দিতে পারি। নারীদের আমরা যাতে প্রোটেকশন দিতে পারি, কারণ খবরের কাগজে মাঝে মধ্যেই যে ধরনের খবর উঠে আসছে সেটা গা শিউরে ওঠার মতন। এবং আমার মনে হয় না আমরা বাঙালি পুরুষেরা এতটাই অকর্মণ্য যে আমরা আমাদের দিদিদের, আমাদের বোনেদের এবং সমগ্র নারীদের আমরা একটু সাপোর্ট দিতে পারবো না, একটু প্রোটেকশন দিতে পারবো না। তাই আমার মনে হয় আজকে ভাইফোঁটার দিনে এটা আমাদের প্রত্যেকের শপথ হওয়া উচিত যে আগামী দিনে আমরা আমাদের দিদিদের, আমাদের বোনেদের এবং সমস্ত নারীদের আমরা একদম প্রাণপণ তাদেরকে প্রোটেকশন দেব। এগুলো শর্টটা দিন। ওয়েট করছে। সারা বছর সুর সাধনায় ব্যস্ত থাকেন, কিন্তু এই দিনটায় সব সাধনা কাটিয়ে কিন্তু এখন শুধুমাত্র দিদির সাথেই ব্যস্ত থাকেন। ভাইফোঁটার দিনে এর থেকে বড় কিছু হতে পারে না। আর অবশ্যই যার কথা বলছি, সঙ্গীত শিল্পী সেই মানুষটার আজকে ব্যক্তিগত জীবনে কিভাবে দিদির সাথে সময় কাটান সেইটা নিয়ে আজকে একটু আলোচনা করব। সবাইকে নমস্কার, সবাইকে ভাইফোঁটার শুভেচ্ছা আমার তরফ থেকে। আর দিদিকে একটু আলাপ করে দাও। আমার দিদি সঞ্চয়িতা চৌধুরী, আমার ছোটদি, আমার ৩ দিদি আসলে। বড়দি এবং মেজদির একটু বয়স হয়েছে এবং সমস্যা হয়েছে হাঁটুতে, বিশেষ করে ছোটদিরও হয়েছে। ছোটদিরও মাটিতে বসতে বেশ কষ্ট হচ্ছিল। হ্যাঁ, কিন্তু বড়দি মেজদির পক্ষে আসা এখন প্রায় কঠিন হয়ে গেছে, অসম্ভব হয়ে গেছে। তাই এই আয়োজনটা আপাতত শুধু ছোটদির সাথে এবছর। আর আরেকটা কথা বলতে চাই যে রেক্স কিন্তু প্রত্যেক বছর, মানে এই নিয়ে বোধহয় গত ৮ থেকে ১০ বছর প্রত্যেকটা ভাইফোঁটায় কিন্তু আমার বাড়ি এসছে। এটা রেক্স যে আমাকে এবং আমার পরিবারকে, আমার দিদিদের সবাইকে খুব ভালোবাসে সেটার একটা পরিচয়। আমি অনেক বছর আগে থেকে মানে শিলুদার সাথে আমি ওতপ্রোতভাবে শুধুমাত্র একটা প্রফেশনাল লাইফ বলবো না, আমরা শিল্পী হিসেবে কিছু সঙ্গীত শিল্পীকে এত ভালোবাসি, তাদেরকে দেখে আমরা বলতে গেলে আমাদের লাইফটাকে লিড করেছি বা আমরা সঙ্গীতকে পছন্দ করেছি, যেটা বলি ব্যান্ড সং। তো সেখানে শিলুদা, পটাদা বা রূপম ইসলাম, এই যে নামগুলো, এরা আমাদের কাছে আলাদা একটা জায়গা রাখেন। তো সেখানে প্রফেশনাল জায়গা অবশ্যই, সেখানে আমরা প্রশ্ন করব, হয়তো অনেক কিছু প্রশ্নের তীরও থাকবে যেখানে হয়তো অসুবিধাও হতে পারে। এইবারে মিস করছি আমরা যে ৩ দিদিকে নিয়ে যে এভাবে উদযাপন হতো, সেখানে একটু মন খারাপ লাগছে, তাই না? হ্যাঁ, নিশ্চয়ই মন খারাপ লাগছে। কারণ বড়দি আমার চেয়ে অনেকটা বয়সে বড়, মানে প্রায় আমার দ্বিতীয় মায়ের মতন আর কি। আমার চেয়ে ১৮ বছরের বড়। সো সেখানে বড়দির সাথে যে রিলেশনটা আর কি, সেটা শুধুমাত্র দিদি না, দিদির চেয়েও যেন বেশি। তো তাদেরকে নিশ্চয়ই মিস করছি। পুরোটা সবকিছু সামলাচ্ছ, একটা নিজে দায়িত্ব নিয়ে করছো। কেমন লাগা, বা তোমার অবশ্যই অন্য দিদিকে ছেড়ে এইগুলো করতে হচ্ছে? অবশ্যই ভীষণভাবে মিস করছি সবাইকে। আহ, আর একা তো কখনো করে উঠিনি, কাজে মানে ভীষণই মনে হচ্ছে যে ওরা থাকলে কি ভালো হতো। কিন্তু সময়ের সাথে সাথে সবই তো মানে পাল্টে যায়, তাদের শরীর হয়তো ভালো নেই, আসতে পারেন না, তো অ্যাডজাস্ট তো করতেই হয়, ওতে চলতে হবে, লাইফ হ্যাজ টু গো অন। হ্যাঁ, সেই হিসাবে চলতে হচ্ছে। তবে আজকে ছোটদিকে হেল্প করার জন্য কিন্তু আমার বিভিন্ন বন্ধুরা, বেটা এবং আরো ২ জন বন্ধু, হ্যাঁ, তারা ঝাঁপিয়ে পড়েছে যে কি রান্না করতে হবে, বলো, আমরাও আছি সঙ্গে। এই বাড়িতে কিন্তু খানা পিনার ব্যাপারটা জম্পেশ, মানে ঢুকলেই খাওয়া শুরু। মানে গল্প পরে হবে, কথা পরে হবে, আগে খাওয়া দাওয়া। কিন্তু অবশ্যই তাই ভাইয়ের জন্য যে রেটে খাবার থাকবে, সেটা ভুঁড়ি ভোজের জন্য এনাফের থেকেও বাইরে। সেটা হলো যে আমি প্রথমেই এখানে এত মেনু, অবশ্যই মাছগুলো দেখে জিভটা লবলব করবে সবার। এত রকমের মেনু, মাছের মেনুর অনেক অপশন থাকে এই বাড়িতে, এটা আমি দেখেছি। আরেকটা ব্যাপার, আমি সেগুলো আসবো ডিটেলে। আর যেটা আমার বারবার চোখে লাগে, যেটা এই সন্দেশটার দিকে তাকিয়ে আমি সারাক্ষণ আছি। সন্দেশ ভালো লাগে, এটা আবার তার সাথে আমার কিশমিশ দেওয়া। এটার সাথে আমার হাতের পাঞ্জাটা মিলিয়ে দেখানো উচিত যে আমার হাতে ফিট করবে কিনা। মানে ভাইয়ের পাঞ্জায় ম্যাচ করে বোধহয় সন্দেশ কেনা হয়েছে। আর এবার যেহেতু সদ্য বিদেশ সফর সেরে এসেছি এবং মানে কানাডা বা ইউরোপ এসবগুলো, মানে মাছ খুব একটা নেই। মাছ মানে শুধু স্যালমন,
হ্যাঁ। হ্যাঁ, তো স্যামন মাছের কালিয়া আমাদের ২ শহরে খাওয়ানো হয়েছে। হুম। কিন্তু স্যামন মাছের কালিয়া তো সেটা আজকে দই কাতলায় পরিণত হয়েছে। তো মাংসের কোনো অভাব নেই। বিভিন্ন রকম মাংস, তারা ডিটেইলস বললাম না। মাংস মানে খেয়ে ভাইয়ের কথা মাথায় রেখেই সব মেনু সাজানো। মাংস খেয়ে ক্লান্ত হয়ে পড়েছি। সেইজন্য দিদি যখন জিজ্ঞেস করলো যে, "কি হবে?" আমি বললাম, "একটু মাছ বেসড মেনু মাছ। করো।" দিদি বলল, "তাহলে আজকে মাছের মেনু হোক।" দিদির কাছে যেতে হবে কিন্তু। কত রকমের মাছ রয়েছে আজকে? মেনু কি রয়েছে? হ্যাঁ। লম্বা একটা মেনু দেখতে পাচ্ছি। মাছ ভাই বলল মাছ হলেই ভালো, মাছ বেশি ভালোবাসে। আর তাছাড়া আমাদের বাঙালি অনুষ্ঠানে মাছটা শুভ। তাই জন্যে ৩ রকমের মাছ হয়েছে। আম পাবদা, কাতলা আর ভোলা। ভোলা মাছ। পাবদা ভোলা। হ্যাঁ, পাবদার ঝাল। আমাকে ইলিশ এবং চিংড়ি জিজ্ঞেস করা হয়েছিল। হ্যাঁ। কিন্তু সেগুলোও বিদেশে খেয়েছি এবং একটি বাংলাদেশি রেস্টুরেন্টে খেয়েছি আমি সুইডেনে। সেটা অসম্ভব ভালো একটা ইলিশ মাছ খেয়েছি। তাই আমি বললাম যে ইলিশ সদ্য খেয়ে এসেছি, একদম পদ্মার ইলিশ খেয়ে এসেছি। এখন আর ইলিশ না, এখন অন্যরকম মানে কিছু যেগুলো হবে। একটু স্বাদ বদলে কাজে লাগবে মানে। হ্যাঁ। তো সেখানে মেনুর বাহার তো দেখলাম, এই ফলও দেখতে পাচ্ছি। দই কাতলা, এটা হচ্ছে হ্যাঁ। সর্ষে দিয়ে হুম। ভোলা। এই বাহ! এই ভোলাটা খুব ইন্টারেস্টিং নাম। এটার নাম হচ্ছে মধু ভোলা। মধু ভোলা। হ্যাঁ? এবং এটা এটা আমিও ১ম শুনলাম। এই হ্যাঁ, মধু ভোলার মধ্যে এই কি ধরনের ভুলে যাওয়ার ব্যাপার আছে? এই মধু ভোলার মধ্যে ভুলে যাওয়ার একদমই ব্যাপার নেই। বরং একটি অত্যন্ত সুন্দরী মুখের ব্যাপার রয়েছে। বাহ! মানে আমি ডায়মন্ড হারবার গেছিলাম কিছুদিন আগে, ওই বর্ষায় যেমন হ্যাঁ, ইলিশের হ্যাঁ। জন্যই গেছিলাম। তো তখন আমি শুনছি যে ডায়মন্ড হারবারে যে মাছের আড়তগুলো রয়েছে, সেখানে লোকজন তো ডাক পড়ে তো মাছের বিভিন্ন এই যে চিংড়ি, ইলিশ। সেরকম একটা জায়গা থেকে এরকম বলছে, "মধুবালা।" আমি বললাম, "মধুবালা?" মধুবালা মাছ। মধুবালা তো একটা অত্যন্ত সুন্দরী একজন নায়িকা, কিশোর কুমারের ১ম স্ত্রী, না হ্যাঁ। ১ম বা ২য় স্ত্রী। মধুবালা বলে এরকম কি ডাক হচ্ছে? তো তারপর আমি দোকানে ঢুকে গেলাম। যে আচ্ছা এটা কি ডাক হচ্ছে মধুবালা? ওরা হাসছে প্রচুর। বলল, "না, মধুবালা না, ওটা মধুভোলা।" মধুবালা। তো যাই হোক, আমার ডাকটা শুনেই এত ইন্টারেস্টিং মনে হয়েছিল যে আমি বলেছিলাম যে আমি এটা নেব। আমি সুন্দর একটা বড়, মানে প্রায় ১.৫ কিলো খানেক একটা মধুবালা নিয়ে এসেছিলাম। সেখান থেকে উৎপত্তি হ্যাঁ, মধুবালা। সেই তো খুবই পছন্দ হয়েছে। তো সেই কাজেই এবার আজকেও মধুবালার আয়োজন হয়েছে। দিদির জন্য আজকে অবশ্যই একটা গান নিশ্চয়ই বাঁধতে পারবে। হুম। সেটা এই মুহূর্তে অবশ্যই প্রযোজ্য। তো কোনো একটা গান ভেবে নাও, যেটা দিদিকে ডেডিকেট করবে আজকের দিনে। খুব স্পেশাল, খুব পছন্দের। না যাওয়া যত পথ ভালো থেকো, গভীর এই ক্ষত ভালো থেকো, ভেঙে যাওয়া শপথ ভালো থেকো, ব্যর্থ অভিমান ভালো থেকো, ঠিক ভুল ব্যবধান ভালো থেকো, নিয়মিত বিধান ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো। একদমই। এর থেকে ভালো চাওয়া আর কি হতে পারে দিদির জন্য। এই দিনে আদান-প্রদানের ব্যাপার। তোমার তো খাওয়াতেই যা আদান-প্রদান হয়, এর থেকে বড় আর কিছু নেই। কিন্তু তার বাইরেও কি কোনো আদান-প্রদানের ব্যাপার থাকে? কারণ গিফট বা এইসবের ব্যাপার কি রয়েছে? ওটার মধ্যেই চলতে থাকে। আমরা ঠিক ওরকম তিথি বেস করে খুব আদান-প্রদান করি না। গিফট তো নিশ্চয়ই দেওয়া নেওয়া হয়। এবার যেহেতু again এই বিদেশ যাত্রা, তো তার আগে দিদি আমায় এক গাদা শীতের পোশাক আমায় গিফট করলো। গিফট করেছে। যে, "তুই যাচ্ছিস, এই শীতের পোশাকগুলো তো তোর যেগুলো আছে সেগুলো তো সব পরেইছিস, সেগুলো নিয়ে এত ছবি উঠেছে। বিদেশ যাচ্ছিস, নতুন পোশাক নে।" তো সেই জন্য আমায় মানে গাদা শীতের পোশাক এবং এয়ারপোর্ট ট্রাভেলিং আজকাল হয়েছে না? এয়ারপোর্ট কোঅর্ডস, হুম। হ্যাঁ? মানে কোঅর্ডিনেটেড গেঞ্জি এবং একটা হ্যাঁ। ট্র্যাক প্যান্টের মতন। তো এবং সেগুলো ট্র্যাক প্যান্ট গুলো ফুল প্যান্ট হয় যদি, তখন তাকে বলা হয় এয়ারপোর্ট কোঅর্ডস। তো ওরকম এয়ারপোর্ট কোঅর্ডস ২ সেট, যাতে আমরা ট্রাভেলিং এর সময় ওগুলোই পরি, এবং শীতের পোশাক। তো সেগুলো আমি মানে এক গাদা গিফট আমি পুজোর আগে নিয়ে নিয়েছি। এবং এই শাড়িটাও আমি গিফট করেছি, সেটাও আমি পুজোর আগে দিয়েছি। আমি এটা আজকে পরবো বলি আজ হুম। মানে ভাই কি করে যেন বুঝতে পারে যে আমার মানে কোনটা একটু লাগবে কখন। তো মানে এবার somehow আমার নিজের জন্য কোনো শাড়ি কেনা হয়নি। তো হঠাৎই ও আমাকে একদিন শাড়িটার ছবি পাঠিয়ে বলল যে, "শাড়িটা কিরকম লাগছে তোমার?" তো আমি বললাম, "খুব ভালো। কিন্তু এখন থাক, পরে দিস।" একটু পরে আবার শাড়িটার ছবিটা পাঠিয়ে বলল, "অর্ডারড।" হুম। তো এবার মানে আমারও খুব মানে পছন্দ হয়েছে আরকি। খুবই খুশি হলাম যে আ এখন তো আর মা-বাবা নেই।
মানে সেভাবে ভাবার কেউ নেই। এই আদান প্রদানগুলো নিজেদের হ্যাঁ। এখানেই নিয়ে যে সম্পর্কে রক্তের কেউ আছে যেটা হ্যাঁ, বলে। কাজেই তখন মানে খুব মনে হলো যে কেউ তো আছে আমার জন্য ভাবার আর কি। এইটাই তো কাজে সেটা আমি রেডি করে রেখেছি, আজকেই পরে ফেলেছি। এইটাই এই এই আর একটা ছোট্ট গিফট, সেটা সেটা এই মানে এইটা আমি তখন দেখছিলাম খুব সুন্দর ইউরোপে গেলাম একটু চকোলেট আনবো না, সেটা তো হতে পারে না। পাঠাচ্ছে। যদি চকোলেট খুলে দেখাও ব্যাপারটা কি আছে, চকোলেট আরো এনেছি, কিন্তু এই কেসটা এত সুন্দর, এত কেসটা মিষ্টি। দেখার মতন এটার Yes. মধ্যে এইভাবে প্যাক করা প্যাক করা আছে। প্যাক করা চকোলেট বাহ, খুব সুন্দর। কেসটা খুব মোস্টলি এটা ইয়েতে কি বলবো, ডেনমার্কে। আচ্ছা, ডেনমার্কে এই ধরনের বাড়ি, ওটা একটা সিগনেচার একটা গিয়ে, আচ্ছা। ওদের একটা ক্যানেল রয়েছে, এবং সেই ক্যানেলের পাশে এই ধরনের বাড়ি, সেটা একটা একটা সিগনেচার। তো কাজেই সেটা সেটা সেটাকেই ওরা রেপ্লিকা হ্যাঁ, হ্যাঁ, আদান প্রদান, গল্প, গিফট, ভাইফোঁটা সবকিছু নিয়ে আমরা গল্প করলাম। শেষমেশ অবশ্যই সারা বাংলা আজকে ভাইফোঁটার একদম উৎসবে মেতে উঠেছে। তো দর্শকদের কি বলবে শেষমেশ? সমস্ত বোনেরা, সমস্ত দিদিরা তো আজকে আমাদের ফোঁটা দেবেন, কিন্তু আমার মনে হয় যে এই সময়ের একটা অন্যতম দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে আমরা সমস্ত ভাইয়েরা বা দাদারা, তারা যেন সমস্ত বোনেদের এবং দিদিদের যথেষ্ট প্রোটেকশন দিতে পারি। নারীদের আমরা যাতে প্রোটেকশন দিতে পারি, কারণ খবরের কাগজে মাঝে মধ্যেই যে ধরনের খবর উঠে আসছে, সেটা গা শিউরে ওঠার মতন। এবং আমার মনে হয় না আমরা বাঙালি পুরুষেরা এতটাই অকর্মণ্য যে আমরা আমাদের দিদিদের, আমাদের বোনেদের এবং সমগ্র নারীদের আমরা একটু সাপোর্ট দিতে পারবো না, একটু প্রোটেকশন দিতে পারবো না। তাই আমার মনে হয় আজকে ভাইফোঁটার দিনে এটা আমাদের প্রত্যেকের শপথ হওয়া উচিত যে আগামী দিনে আমরা আমাদের দিদিদের, আমাদের বোনেদের এবং সমস্ত নারীদের আমরা একদম প্রাণপণ তাদেরকে প্রোটেকশন দেবো।